রাতের বেলায় ইরা ওর বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে আসে। ওখানে খাবার দেওয়ার সময়ে ওয়েটারের সাথে কি নিয়ে যেন ঝামেলা হয়। সেজন্য ইরা ওয়েটারকে দুটো থাপ্পড় মারে। এতে চারদিকে সবাই তো তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না, শুধু তাকিয়ে দেখতে থাকে। চোখে কি কম দেখো? সরি ম্যাম, আমি ইচ্ছা করে করিনি। খেয়াল না করেই তো আমার হাতে ময়লা লাগিয়ে দিলি। ময়লা কোথায় দেখালেন? এইগুলা খাবার। এই কথাটা শুনে আরও একটা থাপ্পড় দেয়। চুপ বেয়াদব, এখন কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে কোনটা খাবার আর কোনটা ময়লা? আরে ম্যাম, আমি তা বলিনি। চুপ কর বেয়াদব। ওই তোরা বসে আছিস কেন? চল তো এখান থেকে। ম্যাম, এরকমটা করবেন না, আমার যে তাহলে পুরো লস হয়ে যাবে। তোর লস হলেও আমার কিচ্ছু করার নেই। তোরা বসে আছিস কেন এখনো? ও হ্যাঁ, তাই তো, চল চল এখান থেকে। আরে সামান্য একটুই তো লেগেছে, তার জন্য এরকম করবি? তুই চুপ কর তো, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। এখন চল তো এখান থেকে। এরপর ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে ওখান থেকে। এইদিকে ওয়েটারকে পরে পুরো খাবারের বিল দিতে হয়েছে জরিমানা। তখন ওখানে আকাশ আসে কিছুক্ষণ পরেই। এসে যখন জানতে পারে সবটা, তখন তোমার ম্যানেজারকে এই কার্ডটা দেখাও আর বলবে তোমার যে ডলার জরিমানা করেছে তা যেন মাফ করে দেয়। কিন্তু আপনি কে? আমি কে তা তুমি পরেও জানতে পারবে। আপাতত আমি যা বলেছি তুমি তাই করো। এরপর ওয়েটার ওই কার্ড নিয়ে ম্যানেজারকে দেয়, আর আকাশ যা যা বলেছে তা তা ওনাকে বলে। উনি কার্ডটা দেখেই ওয়েটারের জরিমানা মাফ করে দেয়। এতে ওয়েটারও খুশি হয়ে যায়। 3 দিন পরে আবিরের বাড়িতে আসে আকাশ। আকাশ, তুই আমার রুমে যা, আমি আসতেছি। ঠিক আছে, কিন্তু তোর রুম কোনটা? এরপর আবির ওকে রুমটা দেখিয়ে দেয়। তারপর আকাশ যেতে থাকে আর ভুল করে অন্য একটা রুমে ঢুকে পড়ে। তার কিছুক্ষণ পরেই তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আমারই রুমে ঢুকলি? কথাগুলো বলেই আকাশের মুখে দুটো থাপ্পড় দেয়। আকাশ তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে পানি পড়লেও তা হাত দিয়ে চোখের পানি মুছে দাঁড়িয়ে থাকে। আমি তো নিজের ইচ্ছেতে আসিনি। চুপ কর বেয়াদব, তুই কে আর এই বাসায় কি করে আসলি? আমি তো আবিরের বন্ধু। তোর মতো ফকিন্নির সাথে আমার ভাই যে কিভাবে বন্ধুত্ব করলো আল্লাহ জানে। আমাকে যা বলার বলেন, তাও আবিরের নামে খারাপ কোনো কথা বলবেন না। আবির আমার ভাই হয়, আমি যা খুশি বলবো তাতে তোর কি? আর হ্যাঁ, আমাদের ভাই বোনের সম্পর্কের ভেতরে তুই কেন ঢুকছিস? কথাটা শুনে আকাশের রাগ হয়, তাও রাগ কন্ট্রোল করে নেয়। ঠিক তখনই আকাশের ফোনে কল আসে। তখন কল রিসিভ করে বারান্দায় চলে যায় কথা বলার জন্য। এইদিকে ইরা। কি ব্যাপার, ওর মতো ফকিন্নির কাছে আইফোন আসলো কোথা থেকে? নিশ্চয়ই আমার সহজ সরল ভাইকে ভুলিয়ে ভালিয়ে কিনে নিয়েছে। এদিকে আকাশ তো কথা বলতেই থাকে কলে, কেননা আকাশের পোশাক দেখে মনে হবে না ও আইফোন ইউজ করতে পারে। 5 মিনিট হয়ে গেল, কথা শেষ হচ্ছে না। এদিকে রুম সাউন্ডপ্রুফ হওয়ায় বারান্দায় কথা যাচ্ছে না, আর নাই বারান্দার কোনো কথা ইরার কানে আসতেছে সেজন্য। ভাইয়া, ভাইয়া কোথায় গেলি তুই? কি হয়েছে এরা? তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? চাচাবো না তো কি করব? ব্যাপারটা কি সেটা তো বলবি আমাকে। তোমার ওই বন্ধুকে আমাদের বাসায় কেন আনলে? আসতে বল, শুনতে পাবে ও। শুনলে আমার কি? তোর কি হয়েছে বলতো? তুই আমার সব বন্ধুদের দেখতে পারলেও ওকে কেন দেখতে পারিস না? ভাইয়া তুমি ভালো করে জানো আমি ওদের মতো ফকিরকে একদম সহ্য করতে পারি না। তুই কিন্তু দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস। তুমি ওকে আমার রুমে কেন পাঠালে? আমি ওকে পাঠিয়েছি তোকে যেন ডেকে নিচে নিয়ে আসে, কিন্তু আকাশ কোথায়? বারান্দায় কথা বলছে। তা ভাইয়া তুমি ওকে এতগুলো ডলার দিয়ে মোবাইল কেন কিনে দিলে? আমি তো ওকে কোনো ডলার দিইনি। তুমি যদি ডলার না দাও ওনার মতো ফকিরের কাছে আইফোন আসলো কি করে? সেটা আমি জানি। আমি নিচে গেলাম, ওর কথা শেষ হলে ওকে নিচে পাঠিয়ে দিস। আবির তো নিচে চলে যায়। এদিকে আকাশের তো কথা শেষই হচ্ছে না। আমি ভালো করেই জানি ভাইয়া, তুমি ওই ফকিরটাকে কিনে দিয়েছো, শুধু বলছো না মুখে। আমিও দেখে নিব তুমি এই ফকির বন্ধুকে নিয়ে আমাদের বাসায় আসো কি করে। এদিকে আকাশ বের হচ্ছে না বলে ইরা এবার বারান্দায় আসে আর গ্লাসে টোকা দিয়ে ইশারা করে আকাশকে বের হয়ে আসার জন্য। সেজন্য কল কেটে বেরিয়ে আসে। সরি, আসলে অনেক ইম্পর্টেন্ট কল ছিল সেজন্য। থাক, আর বলতে হবে না। তোর মতো ফকিরের কি এমন গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে তা আমার জানা আছে।
এখন বের হও আমার রুম থেকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব কি? কি কথা? তাড়াতাড়ি বল। আপনি কি সবার সাথে এরকম ব্যবহার করেন নাকি শুধু আমার সাথে করেন? সে প্রশ্নের জবাব কি তোকে দিতে হবে? ভাগ তো এখান থেকে। ইরা রেগে যাওয়াতে আকাশ একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। বের হয়ে আবিরের কাছে আসে। আবির আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আকাশ, তোর মুখ এটা কিসের দাগ? কই, কোথায় দাগ? এই তো, এখানে হালকা হালকা করে বোঝা যাচ্ছে। ও কিছু না। তাছাড়া চলো, যেতে হবে। আজকে তো একটা কার রেস আছে। তাহলে গাড়ি কি তুই চালাবি? কেন, তুই কি পারবি না? আমি তো এত বড় কার রেস আগে কখনো আসিনি, আর নাই এখানে নেমেছি। এটাই অনেক বড় একটা রিস্ক আছে। জানি। আর তুই এটাও জানিস এই রকম রিস্ক আমার জন্য তেমন কিছুই না। ঠিক আছে, চল তাহলে এখন। আবার এখানে এসে কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। এইদিকে ওরা যেতে থাকে, অন্যদিকে ইরা শুয়ে আছে। তখন ওর বান্ধবী দিল কল। ইরা, কোথায় তুই? আমি তো বসে আছি রুমে, তা তোরা কোথায়? আমি আর তানু তো কার রেসের ওখানে বসে আছি। কি বলিস? তা আমাকে আগে কেন জানাসনি? তানু তোকে কিছু বলেছিল? ওই তানুর বাচ্চার থেকে ফোনটা দে। ও, কি বলছে রে ইরা? আসবে তো? আসবে কিনা জানি না, তবে তোর কপালে যে দুঃখ আছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। মানে কি? আমি কি করলাম? আগে ইরার সাথে কথা বল। এরপর তানু ইরার সাথে কথা বলতে থাকে। যতক্ষণ কথা বলতে থাকে ততক্ষণ ইরা তো তানুকে শুধু গালাগাল করতে থাকে, যা আপনাদের শোনার মতো নয়, সেজন্য আর শোনালাম না। তানু তো কল কেটে দেয়, কেননা না কাটলে তো আরও গালাগাল শুনতে হবে সেজন্য। কি রে, কি বললো? কি আর বলবে, কতগুলো গালাগাল শুনিয়ে দিল। তা শোনানোর তো কথা। কেন? আমি কি করলাম? তোকে যে আমি বলেছিলাম ইরাকে কল দিয়ে বলার জন্য, কিন্তু তুই তো কোনো কিছুই বললি না। সত্যি দোস্ত, মনে ছিল না, সেজন্য বলতে পারিনি। এই জন্যই তোকে এতক্ষণ ধরে গালাগাল করলো। এবার বুঝতে পেরেছি। এদিকে ইরা বের হয়ে বেরিয়ে পড়ে। কার রেস এখানে আসতেই দেখা হয় রবি আর রনির সাথে। ওরা ইরাকে দেখে কাছে আসে। কি ব্যাপার ইরা, তুমি এখানে? আপনারা দুজন এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? গাড়ির রেস দেখার জন্য এসেছি। তাবির কোথায়? ভাইয়া তো ভেতরে, তা আপনাদের কি বলেনি? কই, আমাদের তো কিছু বলেনি। আমার ভাই আপনাদের থেকে কেন যে ওই ফকিরের ছেলেকে কেন যে এত গুরুত্ব দেয় বুঝি না। তোমার ভাইকে একটু বুঝাও। ভাইয়া তো কোনো কথাই বুঝতে চায় না। তাছাড়া আপনারা ভাইয়ার বন্ধু, আপনাদের দায়িত্ব এটা, আপনারা বোঝান ভাইয়াকে। আমি চাই না আমার ভাই ওইরকম কোনো ফকিন্নি মার্কা ছেলের সাথে বন্ধুত্ব করুক। চিন্তা করো না ইরা, আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলে নিব। এখন চলো, নয়তো খেলা শুরু হয়ে যাবে। চলুন। এরপর ইরা ওর বান্ধবীর কাছে আসে। এইদিকে রনি আর রবি ওরা আসে আবিরের কাছে। ওদের দেখে, কিরে, তোরা তো লেট কেন করলি? আরে জ্যাম ছিল, সেই জন্য লেট হলো। এদিকে নিহা আর তানু কাছে ইরা আসতেই ওদের দেখে ইরা তো রেগে যায় অনেক। দেখ, আমার কোনো দোষ নেই, সব দোষ তানুর। কথা কম বলে এবার খেলাটা দেখো। ঠিক তখনই ইরা আকাশকে দেখতে পায়। কি ব্যাপার, এই ছেলেটা এখানে কেন? কোন ছেলেটার কথা বলছিস? ওই যে ওই ছেলেটার কথা। এখানে তো ওরাই আছে যারা গাড়ির রেস খেলার জন্য এসেছে। তুই কি এখানে থাকা কাউকে চিনিস? ওই যে ব্লু কালারের জ্যাকেট পরেছে, ওই ছেলেটার কথা বলতেছি। দেখতে তো হ্যান্ডসাম লাগছে। সত্যি তাই নাকি? তাকিয়ে দেখ ভালো করে। হয়তো খেলার জন্যই এসেছে বলে এরকম ভাবে এসেছে। তা তোরা এখন চুপ কর। ওরা তো চুপ করে থাকে। এদিকে রেস হতে থাকে। 1 ঘন্টা যেতে থাকে, অথচ রেস এখনো শেষ হয়নি, কেননা আর 10 মিনিট পরেই রেস শেষ হবে। এদিকে, কি রে, ওই ছেলেটা তো ভালোই গাড়ি চালাতে পারে। কোন ছেলেটার কথা বলছিস তুই? যে ছেলেটাকে তুই চিনিস, ভালো করে দেখ, ওই ছেলেটাই সবার আগে আছে। সত্যিই তো। তবে এসব কিছু আমার ভাই করেছে। আমার ভাই সবসময় গরিব আর ফকিরনি মার্কা লোকদের সাথে চলাচল করে, আর ওদের পেছনে শুধু ডলার খরচ করতে থাকে। যত যাই বলি না কেন,
তাতেও কোনো কাজ হয় না। সেজন্য তোর ভাইকে একটু বোঝা। বাসায় যাক, তারপর বুঝাবো। এখন চল, বাসায় চলে যাব। খেলা শেষ তো হবে দিবি। ইরা, তানু তো ঠিকই বলেছে, খেলা শেষ হোক তারপর না হয় যাব। যখন অনেক ভিড় থাকবে, এত লোকের ভেতরে আমি বের হতে পারবো না। ঠিক আছে, চল তাহলে। এদিকে ওরা তো চলে যায়। অন্যদিকে 10 মিনিট পরে খেলায় আকাশ ফার্স্ট হয়, আর 1 মিনিট পরেই ওদের মেডেল দেওয়া হয়, সাথে কিছু ডলার দেওয়া হয়। আকাশ সে ডলার নিয়ে আবিরের কাছে আসে। কংগ্রাচুলেশন বন্ধু, তুই তো ফাটিয়ে দিয়েছিস। এই আর নতুন কি? তা তো আমি জানি। তা এবারেও কি ডলারগুলো এখানে দিয়ে আসবি? এছাড়া আর কি করব? তুই সত্যি পারিস বটে। তা এখন তাহলে চল, তোকে বসে দিই আমি। তা আর লাগবে না, আমি ট্যাক্সি করে চলে যাব। এত কিছু তুই পাস, তা দিয়ে তো তুই। তুই কি ভুলে গেছিস সে কাহিনীগুলো? কোন কাহিনী? থাক, তোকে আর মনে করতে হবে না। এখন তুই বাসায় যা, আমিও যাচ্ছি। এদিকে আকাশ যাওয়ার পরেই ওখানে রবি আর রনি আসে। ওরা আবিরকে দেখে। কি রে বন্ধু, ওই ছেলেটার থেকে তোকে যতই বলি দূরে থাকতে, কিন্তু তুই কোনো কথাই শুনছিস না। দেখ, তোরা যেমন আমার বন্ধু, আকাশও তো আমার বন্ধু। আমরা তোর ছোটবেলার বন্ধু। রবি তো ঠিকই বলেছে, তুই আমাদের থেকে ওই ছেলেটাকে বেশি গুরুত্ব দিচ্ছিস। কিন্তু কেন বলতো? তুই যেখানে আমাদের গুরুত্ব দেওয়ার কথা, সেখানে কি না তুই? দেখ, আমার জন্য তোরা সবাই গুরুত্বপূর্ণ। আমরা কতটা, তা তোরা কি দেখতে পাচ্ছিস? কথা না বাড়িয়ে এখন বাসায় যা। ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। তা একটা কাজ কর, আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাব, তোরা চাইলে আসতে পারিস। কবে যাবি জানিয়ে দিস, চলে আসবো আমরা তাহলে। ঠিক আছে, জানাবো। পর বাকিটা শুরু হলো। এদিকে ওরা যে যার মতো করে চলে যায়। এদিকে আকাশ ওর কাজ শেষ করে বাসায় চলে আসে। কিছুক্ষণ পরে আবির যখন বাসায় ফিরে। ভাইয়া, শুনলাম তুমি নাকি দেশের বাইরে ঘুরতে যাবে। তোকে কে বলেছে? তোমার বন্ধু রবি বলেছে, তাই বলছিলাম কি। তা আমি তো যাব, কোনো কিছু বলবি কি? আমিও তোমাদের সাথে যাব। তুই কি পাগল? 4টা ছেলের ভেতরে তুই একা কিভাবে ঘুরবি? কে বলেছে আমি একা? আমার সাথে আমার বান্ধবীরাও থাকবে। মানে কি? দেখ, তুই যদি আমাদেরকে না নিয়ে যাস, আমি তাহলে বাবা মাকে বলে তোর যাওয়ারও ক্যান্সেল করে দিব। তাছাড়া আমাদের খরচ আমরা দিব, তোমাদের খরচ তোমরা। ঠিক আছে, নিয়ে যাব। কে কাকে কোথায় নিয়ে যাবি শুনি? কি ব্যাপার আব্বু, তুমি এখন এলে? আমি তোর মা মাত্র এলাম। তা কোথায় যাওয়ার প্ল্যান চলতেছে শুনি? এই তো আব্বু, আমি আমার বন্ধুদের নিয়ে যাব, আর এরাও চাইছে আমাদের সাথে যাবে, ওর বান্ধবীদের নিয়ে। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আব্বু? তুমি যেখানে যাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফিরে এসে সরাসরি কোম্পানিতে জয়েন করবে। আমি একা আর কত সামলাবো? কোম্পানিতে ঢুকে গেলে তো আমার আর কোনো কিছু করা হবে না। দেখ আবির, তোর বাবার বয়স হয়েছে, এরপর থেকে তোকে এসবের হাল ধরতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি করে? আমি যা বলছি তাই হবে। আমাদের তো ট্যুরে যেতে এখনও প্রায় 1 মাস সময় লাগবে। তাহলে কাল থেকে জয়েন্ট হয়ে যাও। তাছাড়া আমি তাহলে কয়েকটা দিন একটু রেস্ট নেব। যখন তুমি ঘুরতে যাবে তখন না হয় আমি সে কয়দিন কোম্পানি দেখব। তাছাড়া ইরা, তোর কোনো কাজ না থাকলে তুই তোর ভাইয়ের সাথে কোম্পানিতে ঘুরে দেখতে পারিস। ঠিক আছে আব্বু। 2 দিন পর আবির বাসায় আসে, সাথে ইরাও আসে। অফিসে ওদের দুজনকে সবাই চিনে, সেজন্য আলাদা করে আর ওদের পরিচয় করাতে হবে না অফিসে। ওরা দুজনে বসে কাজ করতে থাকে, তখন আকাশ কল দেয়। কোথায় তুই? আমি তো অফিসে, তা তুই কোথায়? আমি তো বাহিরে। তা তোর অফিসে আসবো কি? তুই আসলে তো ভালোই হবে। ওকে, আমি আসতেছি। এরপর আকাশ অফিসে আসে। অফিসে আকাশকে দেখে এরা রাগ উঠে যায়। ওই ফকিন্নি, তুই আমাদের অফিসে কেন? আমি তো এসেছি আবিরের সাথে কথা বলার জন্য। আমার ভাইয়ের থেকে ডলার নিয়েও তোর শান্তি হচ্ছে না, যে এখন তোকে আবার এই কোম্পানিতে চাকরিও দিতে চাইছে? তোমার তো কোনো কিছু নেই যে আমি তা করে খাবো, সেজন্য আবিরের সাথে কথা বলে আমি এখানে চাকরি নিব। ভাইয়া আসুক আগে, তারপর বুঝাচ্ছি। এদিকে আবির রুমে এসে আকাশ আর ইরারকে ঝগড়া করতে দেখে। ইরা, কি হয়েছে? তুই আকাশের সাথে এবার ঝগড়া কেন করছিস? আমি বুঝি না ভাইয়া,
আমি তোমার আপন বোন কিনা সেটাই তো আমার মাঝে মাঝে সন্দেহ হয়। মানে তোর কথায় আগা মাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একে তো এই ছেলেটাকে ডলার দাও, তার উপর এখন আবার আমাদের অফিসে ওকে চাকরি দিতে চাইছো। তুমি আসলে কি চাও বলো তো ভাইয়া? আমি ওকে ডলার দিয়েছি, তা তোকে কে বলেছে? আর ও কেন এখানে চাকরি করবে? তোকে কথাটা কে বললো? আমাকে তো আমি বলেছি চাকরির কথা। তুই কেন চাকরি করতে যাবি? দরকার আছে বন্ধু। এরপর আকাশ কি যেন ইশারা করে, সেজন্য আবির আর এই নিয়ে কথা না বাড়িয়ে আকাশের কথায় হ্যাঁ না বলে যেতে থাকে। এইদিকে এরা তো রেগে ওখান থেকে চলে আসে। এরা বের হতেই ওর বান্ধবীরা কল দিয়ে পার্কে যেতে বলে, সেজন্য এরা ওখানে যেতে থাকে। এইদিকে আচ্ছা তুই কি চাইছিস বলতো? আমি কি চাইছি তা তোকে পরে বলবো। এখন আমি যা চাইছি তুই শুধু সেসবে হ্যাঁ বা না বলে যাবি, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে, তাই করলাম আমি। এদিকে এরা পার্কে এসে ওর বান্ধবীর কাছে আসে। এরাকে এরকম রেগে যাওয়া মুখ দেখে ওরা বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, সেজন্য জিজ্ঞেস করে বসে, কি হয়েছে তোর? মুখটা এরকম লাল করে রেখেছিস কেন? তা বান্ধবী, কিছু কি হয়েছে? অনেক কিছু হয়েছে। রাগে তো আমার মাথাটা ফেটে যাচ্ছে। কি হয়েছে বলতো? এরা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে শোন, আমি তোকে একটা আইডিয়া দেই, এটা তুই কাজে লাগাতে পারিস। কি আইডিয়া? তাড়াতাড়ি বলো। আইডিয়াটা হচ্ছে, শোন তাহলে। এরপর নেহা কিছু আইডিয়া দেয় যা ওদের সবারই ভালো লাগে। তবে সে আইডিয়াটা আপনাদের এখন বলবো না, কেননা এখন যদি সবটা বলে দিই তাহলে আপনারা গল্পের অনেক রহস্যই জেনে যাবেন। সেজন্য আপনারা গল্প পড়তে থাকুন, তাহলে একে একে আপনারা এই রহস্যগুলো বুঝতে পারবেন। এইদিকে ওদের থেকে বিদায় জানিয়ে চলে আসে এরা ওর বাসায়। বাসায় আসার পরেই, মা, ও মা, কোথায় তুমি? এভাবে চেঁচাচ্ছিস কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? রাতে যখন সবাই আসবে তখন বলবো। কথাটা যখন রাতে বলবি তখন এভাবে হাউকাউ শুরু করলি কেন এখন থেকে? অগ্রিম জানিয়ে দিলাম। এদিকে রাতের বেলায় এরা ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। তখন আবির তো ছিল, কিন্তু আবির সবটা শুনে এটা বুঝতে পারছে না এরা কেন কোম্পানিতে জয়েন হতে চাইছে, আর তাও আকাশের বস হয়ে। ওদের ভাবনা কমানোর জন্য। ভাইয়া কি ভাবছো তুমি? ভাবছি তো অন্য কিছু। চিন্তা করো না ভাইয়া, সব দায়িত্ব নিয়ে নাও। শুধু আমি ওই আকাশকে আমার পিএ হিসাবে দেখতে চাই। আকাশ কেন তোর বিয়ে হতে যাবে শুধু শুধু? ও যদি আমার পিএ না হতো তাহলে আমাদের কোম্পানিতে আমি ওকে রাখবো না, এটা শেষ কথা। এদিকে এরা তো চলে যায়। এবার আবির তো আরেকটা ঝামেলায় এসে পড়ে গেল। এটা কোনো কথা হলো? তুমি বলো। আমি কি বলবো, তোরা ভাই বোন হিসেব কর, কি করবি? তাই বলে আকাশ ইরার বিয়ে হয়ে জয়েন করবে? এই আকাশ ছেলেটা কে, যাকে নিয়ে এতক্ষণ আলোচনা হলো? তাকেই তো চিনতে পারছি না। আবির এরপর সবটা বলে। সবটা শোনার পরে উনি বুঝতে পারে। সমস্যা নেই, এরা তো সারাক্ষণ আর অফিসে কাজ করবে না, বড় জোর 2-3 মাস করে। এমনিতে ওকে বিয়ে দিয়ে দিব, তারপর পুরো দায়িত্ব তুই বুঝে নিতে পারবি। তাছাড়া তুই তাহলে আকাশের সাথে কথা বল বা ওকে বাসায় ডেকে পাঠা। ঠিক আছে আব্বু, তাই করতেছি। এদিকে আবির তো আকাশকে কল দিয়ে সবটা বলে, কিন্তু আকাশ এতে রাজি হয়ে যায়। আকাশ তোর কি মাথাটা গেছে? আমি আবার কি করলাম? তুই ভালো করে জানিস তোকে বিয়ে হিসেবে নেওয়াটা এরার একটা চালও হতে পারে। তা আমি সামলে নিব, এই নিয়ে চিন্তা করিস না। আমি তা নিয়ে চিন্তা করছি না। দেখ, যেখানে তোর জন্য তোর আব্বু 10 থেকে 12 জন। থাক, আর বলতে হবে না, আমি সামলে নিব বাকিটা। তুই তাহলে তোর বোনকে বলে বাকিটা ব্যবস্থা কর। ঠিক আছে, তবে সাবধানে করিস। যাই কিছু করিস না কেন, ইরার মতি গতি আমার সুবিধা লাগছে না। কতজনকে সোজা করলাম, আর এটা তো মাত্র একটা মেয়ে। এটা কিন্তু আমারই বোন, সেটা বলে যাস না। তা তো মনে রাখবই। তা যদি মনে না রাখতাম তাহলে তো এতদিনে তোর বোনকে। আমি জানি তোর সম্পর্কে সবটা, কিন্তু তুই তো আমার বোনকে চিনিস না, সেজন্য যতটা পারিস সাবধানে থাকার চেষ্টা করিস। আমি তাহলে একা জানিয়ে দিচ্ছি, তুই কাল থেকে অফিসে আসছিস। তা আমাকে বেতন কত দিবে তোর বোন? তোকে বেতন দিতে গেলে তো আমাদের ফকির হয়ে যেতে হবে। সেটা না হয় হবি। আচ্ছা, বাকিটা কাল তাহলে দেখা হওয়ার পরে আলোচনা করব। ঠিক আছে। এদিকে আবির পরে এসে ইরাকে সবটা জানায়। আর এই খবরটা শুনে ইরা তো খুশি হয়ে যায়, কেননা ইরা তো মনে মনে এটাই চেয়েছিল
তুই তো ওকে যে পিএ হিসেবে রাখতে চাস, ওকে বেতন কত ডলার দিবি? ওটা যেহেতু তোমার বন্ধু, সেই হিসাবে ওকে $800 দিলে মন্দ হয় না। কি বলো তুমি? এই $800 তো আকাশের কয়েক ঘন্টার খরচ মাত্র। কিছু কি ভাবছো ভাইয়া? তেমন কিছু না। আচ্ছা শোনো, আমি আমার বান্ধবীদের আমাদের কোম্পানিতে চাকরি দিব, তবে চিন্তা করো না, ওরা কোনো স্যালারি নেবে না, শুধু 2 থেকে 3 মাস থাকবে আমাদের কোম্পানিতে। তা এই কথা আগে কেন বলিসনি? বললে কি হতো, তাছাড়া এখন তো বললাম। তাহলে তো আমি কিছু একটা ব্যবস্থা করে নিতাম। তোমাকে কিছুই করতে হবে না, তাছাড়া তুমি না বললে দেশের বাইরে যাবে 1 মাস পর, তখন আমরা সবাই মিলে যাব। তা তো যাবেই। ঠিক আছে ভাইয়া, তোমার বন্ধুকে বলে দিও সকাল সকাল অফিসের সময় যেন চলে আসে। আমার তো অনেক চিন্তা হচ্ছে। আমার জন্য আবার কবে থেকে তোমার চিন্তা হতে থাকলো? তোর জন্য কোনো চিন্তা করতে যাব? তাহলে আর কার জন্য? কারোর জন্য না, তুই ঘুমা, আমিও ঘুমাতে গেলাম। এদিকে পরের দিন আকাশ রেডি হয়ে চলে আসে, তবে অফিসে এসে আবিরকে দেখতে পাই। তারপর আবিরের সাথে কিছু কথা বলে নেয়। এদিকে 10টা 30 এরা ওর বান্ধবীদের নিয়ে আসে অফিসে। এরাকে দেখি। তুই এত লেট করলে কেন? এছাড়াও তোর বান্ধবী ওরা কেন এত লেট করে আসবে? ওরা আমার আন্ডারে কাজ করবে, সেজন্য ওরা কখন আসবে তা আমি ঠিক করব। তাছাড়া ভাইয়া তুমি এই শপের ভেতরে কিন্তু মোটেও আসবে না। দেখ, যাই করিস না কেন, এমন কিছু করিস না যার জন্য না আমাকে অপমান হতে হয়। তুমি কেন অপমান হবে? আশ্চর্য। ও তুই বুঝবি না, আমার একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, সাবধানে যেও। এরপর আবির বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে এরা আকাশকে ডেকে পাঠানোর জন্য কাউকে পাঠায়। সে আকাশের সামনে এসে, ম্যাম আপনাকে ডেকেছে। তুমি যাও, আমি আসতেছি। এরপর ইরা রুমে ঢুকে যায়। এতে ইরা তো রেগে যায়। তোর সাহস কি করে হয় আমার রুমের দরজা নক করে আসার? সরি ম্যাম, বুঝতে পারিনি। এদিকে আকাশ ভালোই বুঝতে পারছে এরা ওর সাথে ভালো ব্যবহার কখনো করবে না, কিন্তু কোনো একটা স্বার্থের কারণে আকাশ এখানে থেকে যায়। নয়তো ইরার আরও আগেই উচিত একটা শিক্ষা দিয়ে দিত। ম্যাম, আসবো কি? এবার ঠিক আছে, আসো তাহলে। আর এখানে বসো, একটা কাগজ আছে, এখানে সাইন করে দাও। কিসের কাগজ এটা? পরে দেখে নিতে পারো। এরপর 1 মিনিট লাগলো কাগজটা পড়তে, কেননা কাগজে তাকিয়ে বুঝতে পেরেছে এখানে কি কি লেখা থাকতে পারে। তাও সাইন করে দেয়। যাক ভালো, তাহলে একটা পিএ কি কি কাজ করতে হয় তা তো অবশ্যই জানার জন্য। জি ম্যাম, জানি আমি সব কিছু। তাহলে একটা কাজ করো, আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসো। এটার তো অফিসে লোক আছে, তাহলে আমি কেন করবো এইসব? একটু আগে যে সাইন করেছিস তা কি ভুলে গেছিস? ঠিক আছে, যাচ্ছি আমি। এরপর ইরার জন্য একটা কফি বানিয়ে আনে, কিন্তু সাথে অন্য কিছু মিশায় যা আপনারা বুঝে নিতে পারেন। এদিকে কফি ইরার দিকে এগিয়ে দেয়। কি ব্যাপার, মাত্র 1 কাপ কেন? তা আপনি মানুষ তো একজনই, সেজন্য আমি 1 কাপ এনেছি। বুঝলাম না ইরা, আমাদের কি মানুষ বলে মনে করলো না? দেখুন, কাগজে লেখা ছিল আমি শুধু বসের সেবা আর ওনার কথা শোনার জন্য বলা হয়েছে, কিন্তু এটা বলেনি ওনার বান্ধবীদেরও সেবা করার জন্য। দেখলি তো ইরা, তোর সামনে কিভাবে আমাদের অপমান করলো। এই কথা নিহার মুখ থেকে শুনে মাত্রই আকাশকে একটা থাপ্পড় দিল। চুপ বেয়াদব, তোর সাহস কি করে হয় আমার বান্ধবীদের সামনে আমাকে এভাবে অপমান করার? চুপচাপ ওদের জন্য কফি বানিয়ে নিয়ে আয়। এরপর আর কি ওদের জন্য কফি বানাতে যায়। ওদের কফিতে কিছু একটা মিশাই যায় আর কফিতেও মিশিয়েছে। এদিকে ওরা 3 জন তো কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে, দোস্ত, একটা কথা বলার ছিল। তুই আবার কি কথা বলবি? ওই ছেলেটা যদি কফিতে কিছু মিশিয়ে দেয়? কি মিশাবে? মিশাতেও তো পারে। তাহলে একটা কাজ করা যেতে পারে। কি কাজ? ও কফি আনার পরে সবার আগে ওকে কফি খাইয়ে চেক করে নিতে হবে। যদি কফিতে কিছু মিশিয়ে থাকে তাহলেও তো খেতে রাজি হবে না, তাহলে আমরা ওকে কিছুটা সন্দেহ তো করে নিতে পারবো। বা সত্যি ইরা, তোর মাথায় তো অনেক বুদ্ধি খুলে গেল। আচ্ছা, ও আসতেছে, চুপ করে থাক তোরা। এরপর আকাশ তো ওখানে আসে। ওখানে আসার পরে নিহা আর তানুর দিকে এগিয়ে দেয় কফির কাপগুলো। এই নিন কপি। ওরা দুজনে কফি তো হাতে নেয়। তখন ইরাকে ইশারা করে, যা আকাশ বুঝে ফেলে, সেজন্য জিজ্ঞেস করে, কি ব্যাপার, কিছু কি হয়েছে?
একটা কাজ করো, 3টা কাপ থেকে 3 চুমুক দিয়ে কফি একটু করে খেয়ে দেখো কফি ঠিক আছে কিনা। ম্যাম, এটা তো আপনারই চেক করে নিতে পারেন। এটার জন্য আবার আমাকে কেন বাড়তি টানছেন? তোমাকে যা বলেছি তাই করো। এরপর আর কি ওদের কথা মতো 3টা কাপ থেকে একটু একটু করে খেয়ে টেস্ট করে নেয়। এবার ঠিক আছে কপি, সেজন্য খেয়ে নিন আপনারা। ঠিক আছে, তুমি এখন যাও। আর একটা কথা, তুমি স্টোর রুমে এসে গত বছরের ফাইলগুলো বের করে আনো। গত বছরের ফাইল কেন? চেক করার জন্য হিসাবে কোনো গরমিল আছে কিনা। তখন তো আপনার আব্বু ছিল দায়িত্ব, আর উনি তো জেনে শুনে লস আর করবে না। তোমাকে এত কথা বলতে বলিনি, যা আমি করতে বলেছি তাই করো। ঠিক আছে, যাচ্ছি। এদিকে আকাশ বের হওয়ার সময়ে মিটমিট করে আসছে যা নেহা খেয়াল করে, কিন্তু আকাশকে ডাক দেওয়ার আগে আকাশ চলে যায় রুম থেকে। আসলে আকাশ নিজেও জানে এরা ওকে দিয়ে শুধু শুধু এই কাজগুলো করাচ্ছে, আর কেন করাচ্ছে সেটাও জানে, সেজন্য ওই লোকটার কাছে আসে। একটু শুনুন। কথাগুলো কি আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। জি বলুন, কি বলতে চান? আমাকে একটু স্টোর রুম থেকে গত বছরের হিসাবের ফাইলগুলো এনে দিতে পারবেন, বা আমাকে সাথে এসে ওইগুলো খুঁজে দিতে পারবেন? অবশ্যই, চলুন আমার সাথে। এরপর ওই লোকটাকে সাথে নিয়ে চলে আসে স্টোর রুমে। তারপর যা খোঁজার খুঁজতে থাকে। এইদিকে ওরা 3জন কফি শেষ করে। কফি অনেক মজা হয়েছে তো? সত্যি তো, অনেক মজা হয়েছে। আচ্ছা, ও অন্য কিছু মিশায়নি তো? অন্য কিছু আবার কি? নেহা এরপর ইরার কানে কানে এমন কিছু বলে যা শুনে তো ইরা চমকে ওঠে। এইগুলো কি আদৌ সম্ভব? সম্ভব হয়, কিন্তু এই বেটা করছে কি না সেটা দেখার তো মূল বিষয়। যা হওয়ার হয়েছে, এখন এরপর ওকে দিয়ে কি কাজ করাবো তা ভাবতে হবে। নেহা এরপর আরও কিছু আইডিয়া দেয়। এইদিকে ফাইল নিয়ে এসে ইরার হাতে দেয়। এইদিকে ইরা কোনো কিছু বলতে যাবে তখনই ওখানে আবির চলে আসে। আবির আসাতে ইরা আর কোনো কিছু বলতে পারেনি, সেজন্য আকাশ, তোকে আমার সাথে একটু যেতে হবে। কোথায় যেতে হবে? একটা মিটিং আছে, আর ওখান থেকে আমি তোকেও নিয়ে যেতে হবে, সেজন্য চল আমার সাথে। ভাইয়া, এই লোকটা মিটিংয়ে কি বুঝবে যে তুমি ওকে নিয়ে যাচ্ছ? ও কি পারে বা না পারে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই থাক এখানে, আমি নিয়ে ওকে মিটিংয়ে নিয়ে গেলাম। এরপর আকাশকে নিয়ে আসে মিটিংয়ে। মিটিংয়ে অনেক লোকজন ছিল। সবচেয়ে বড় কথা হলো ওনাদের মধ্যে বেশিরভাগ লোকই আকাশের পরিচিত ছিল। ওরা তো আকাশকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। আরে স্যার, আপনি এই দেশে? কেন, এতে কোনো সমস্যা হয়েছে কি? কি যে বলেন না স্যার, আপনি তো এখানে আসবেন তা তো কল্পনাই করতে পারিনি। তাছাড়া আপনি তো কোনো ছোটোখাটো মিটিংয়ে যান না, আর না কোনো অল্প ডিলে যান না। সেজন্য আপনাকে দেখে আমি তো অবাক হয়ে গেলাম আর কি। বেশি অবাক হওয়া ভালো না। তাছাড়া আমি এসেছি আমার বন্ধু আবিরের সাথে টেন্ডার নিয়ে। উনি যখন আপনার বন্ধু তখন আমরা ডিলটা ওনারকেই দেব। সত্যি বলছেন তো? জি সত্যি বলছি, আপনি যেখানে স্যারের বন্ধু সেখানে আমরা আর কি বলি। আমরা তাহলে এবার উঠি। জি, আসতে পারেন। এরপর ওরা চলে আসে। আবির তো আকাশকে ধন্যবাদ দিতে দিতে শেষ। আরে কি করছিস তুই? ধন্যবাদ দিতে হবে না, তুই একটা কাজ কর, একটা পার্টি দে এই উপলক্ষে। আচ্ছা, দেশের বাইরে কবে যাবি? এই তো আরো 20 দিন পরেই। তাছাড়া আমরা সবাই এখানে এসে তোর বাড়িতে থাকবো। তা যে সম্ভব না, তোরা হোটেলে থাকবি, আমি ব্যবস্থা করে দিব। কিন্তু তোর বোন কি আমাকে যেতে দিবে? ঠিক আছে, তাতেই হবে। আর আমার বোনের ব্যবস্থা তো আমিই করব। তাছাড়া তোকে ছাড়া এখানে এসে $1 লাভ হবে না, সেজন্য আমি তোকে নিয়ে যেতেই হবে। এখন তাহলে চল অফিসে। এরপর ওরা অফিসে এসে সবাইকে এই টেন্ডারের ব্যাপারে জানায়। এতে সবাই তো অনেক খুশি হয়, সাথে আবিরের বাবা মা, কেননা আবির ওনাদের কল দিয়ে সবটা জানায়। আর আকাশের জন্য যে ওনারা এই টেন্ডার পায় সেটাও জানায়। এইদিকে 2 দিন পর পার্টি দেওয়া হয়। ওই পার্টিতে অনেক বড় বড় কোম্পানির লোকেরা আসতে থাকে। ওনাদের মধ্যে কিছু লোককে এরা চেনে। ওনারা পার্টিতে এসে শুভেচ্ছা জানাতে থাকে। এদিকে আকাশ একটা জায়গায় বসে থাকে যেখানে অনেক বড় বড় ভিআইপি লোকদের জন্য সিট রাখা হয়েছে। সেখানে আকাশকে দেখে এরা তো রেগে যায়। ওই ফকিন্নি, তোর সাহস কি করে হয় এখানে বসার?
দেখছিস না সাদ দাঁড়িয়ে আছে, ওঠ এখান থেকে। এদিকে রিপন চৌধুরীর সামনে তাকিয়ে আকাশকে দেখা মাত্রই আকাশের পায়ের সামনে এসে বসে পড়ে। এতে ইরা তো অবাক হয়ে যায়। কি করছেন স্যার? আপনি কেন নিচে বসেছেন? ওনার পাশে বসার মতো এতটা ক্ষমতা আমার নেই। সত্যি আপনাকে দ্বিতীয়বার যে দেখতে পারবো এত কাছ থেকে, সেটা আমি কখনো আশা করিনি। কে উনি? রিপন চৌধুরী কিছু বলতে যাবে তখনই আকাশ ইশারা করে কোনো কিছু না বলার জন্য, সেজন্য উনি চুপ করে যায়। এদিকে ওনার সামনে আকাশকে কিছু বলতেও পারছে না, সেজন্য ওখান থেকে চলে যায়। এইদিকে নেহা, তানু, রবি, রনি ওরা দাঁড়িয়ে আছে। তখন এরা ওদের কাছে আসে। তোরা এত লেট করলি কেন? সাজতে তো লেট হবেই। তা তুই এত সেজেছিস কেন? মনে হচ্ছে পার্টি না, তোর বিয়ে হচ্ছে। চুপ কর তো তোরা। তা রনি আর রবি ভাই আমাদের দুজনের একটু সাহায্য লাগতো। কি সাহায্য বলো? এরা এরপর কিছু একটা তো বলে যা ওদের সবারই ভালো লাগে। এরপর ওরা সে অনুযায়ী কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ভাইয়া, আমার নেকলেসটা চুরি হয়ে গেছে। তুমি শিওর তো চুরি হয়েছে? হ্যাঁ ভাইয়া। কিন্তু পার্টিতে যারা এসেছে তাদের মধ্যে কেউ তো নেবে না, সেটা আমি জানি। আপনার বন্ধুকে একবার বলে দেখুন। কোন বন্ধু? আপনার বন্ধু আকাশকে, সে হয়তো নিয়েছে। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? আকাশ কেন এরকম কাজ করতে যাবে? নেকলেস তো অনেক দামি, হয়তো দেখার পরে লোভ সামলাতে পারেনি। এরকম ফালতু কথা আমার সামনে বলবে না। তোমাদের কি মনে হয় তোমরা বলবে আর আমি বিশ্বাস করে নেব? এরপর থেকে এরকম ফালতু কথা বললে পার্টি থেকে বের করে দেব তোমাদের আমি, কথাটা মনে রেখো। আবিরের কথায় ওরা মন খারাপ করে ইরাকে এসে সবটা বলে। এরা তো কথাগুলো শুনে রাগে ফেটে যাচ্ছে। এখন কি করবি? সেটাই তো, তোর তো সব প্ল্যানে নষ্ট হয়ে গেল। আমি এটা বুঝতে পারছি না ভাইয়া, ওই ছেলেটার মধ্যে কি এমন পেল যে ওকে ছাড়া কোনো কিছুই বোঝে না? ভাইয়া তো দেখতেছি আমার থেকে ওই ছেলেটাকে বেশি গুরুত্ব দেয়। শুধু তোর ভাই কেন, দেশের বড় বড় বিজনেসম্যান ওনারাও ওই দেখ আকাশকে সম্মান করছে। কি আছে ওই ছেলের মধ্যে যা আমি দেখতে পাচ্ছি না? আমার কি মনে হয় তোর ভাইয়া আকাশের ব্যাপারে অনেক কিছু জানে, যা হয়তো আমরা জানি না। হতেও পারে, কিন্তু ভাইয়াকে জিজ্ঞেস করলে তো কখনো বলবে না। তাহলে এখন কি করবি? কি আর করব, অফিসে তো ওকে আমার কথা শুনেই চলতে হবে। দেখবো কিভাবে বাঁচে আমার থেকে তখন। তার আগে সামনে তাকিয়ে দেখ। কেন? সামনে কি আছে? আগে তাকিয়ে দেখ তো। এরা তাকিয়ে দেখে আবির ওদের দিকে আসতেছে। কি রে আবির, তুই এখানে কেন? আমি তো এসেছি একটা কাজে, তা তোরা এখানে কেন? আমরা তো পার্টিতে এসেছি, তাছাড়া তুই নিজেই তো আমাদের আসতে বললি। আমি এটা বুঝতে চাইনি, তোরা দুজন এদের পাশে কেন? তোরা কি জানিস না আমার বোন কেমন? হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। তুমি তোমার বন্ধুদের সামনে কিন্তু আমাকে আর আমার বান্ধবীদের অপমান করতেছো। তোরা যেটা করলি সেটা কি ছিল? আমরা আবার কি করলাম? তোর আকাশকে চুর প্রমাণ করার জন্য যে নাটকটা সাজালি, তা যেন দ্বিতীয়বার আর করতে না দেখি, কথাটা কিন্তু মনে রাখিস। কিন্তু ভাইয়া কথাটা তো শোনো। একদম চুপ। তুই যদি আমার বোন না হতে তাহলে সবার সামনে তোকে আমি থাপ্পড় মেরে অপমান করে বের করে দিতাম। তুমি এরকম একটা কথা আমাকে বলতে পারলে? পেরেছি। সেজন্য এরপর যদি আর কোনো খারাপ চিন্তা মনের মধ্যে থেকে থাকে তাহলে সেই চিন্তা বাদ দিয়ে দে। এই বলে আবির তো চলে যায়। অন্যদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে, কেননা আকাশের মতো একটা বন্ধুর জন্য আবির যে ইরাকে এতগুলো কথা শোনাবে তা তো এরা বুঝতেই পারেনি। ইরা, তোর ভাই তো তোকে কোনো মূল্যই দিল না। সেটাই তো দেখতেছি। তোরা চুপ করবি? ভালো লাগছে না আমার। ইরার ধমকে ওরা চুপ হয়ে যায়, কিন্তু ইরা তো ভিতরে ভিতরে রাগে ফেটে যাচ্ছে, সেজন্য ওর রুমে চলে আসে। এদিকে পার্টি শেষ হয়ে যায়, সবাই যে যার বাসায় যেতে থাকে। আকাশও যেতে চাইবে, তখনই আবির বাধা দেয়, কিন্তু আকাশ থাকতে চায়নি বলে আর জোর করলো না, সেজন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে কেউ একজন একটা গাছ ফেলে রেখেছে, সেজন্য গাড়ি থেকে নামতে নামতে বলে, কি ব্যাপার, রাস্তার মধ্যে এরকম গাছ রেখেছে কে? তাও এত চিকন। এটা তো আমি একাই সরিয়ে যেতে পারবো, কিন্তু এরকমটা কে করলো? এইদিকে আকাশকে তো যেতে হবে, সেজন্য গাছটা সরিয়ে গাড়ির সামনে আসতেই দেখে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, হাতে মোটামুটি লাঠি, হকি স্টিক, আরও কিছু হাতিয়ার, এক কথায় হাড় ভাঙা সব অস্ত্র। কি ব্যাপার, এই কাজটা তাহলে তোমাদের?
তুই ঠিকই ধরেছিস। তা এত কিছু থাকতে আমাকে কেন টার্গেট করলে? তুই কি সিনেমা দেখছিস না? সিনেমা যদি দেখতাম তাহলে তো এত কষ্ট করে গাড়ি থেকে আর নামতাম না। যাক ভালো, তাহলে এরপর কি হবে তা জানিস তো? তোমাদের দেখে তো মনে হচ্ছে আমাকে কয়েকদিন হসপিটালে শুয়ে রাখার ব্যবস্থা করতে এসেছো। যাক, এটুকু তো জানা আছে, তবে কয়েকদিনের জন্য না, পুরো 2-3 মাসের জন্য। তাহলে কিছুক্ষণ মারামারি করি, চলো দেখি কে কত মাস হসপিটালে থাকে। এ তো দেখি হসপিটালে যাওয়ার জন্য অনেক শখ হয়েছে। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা কর। এরপর ওরা মারতে আসে, কিন্তু নায়কের সাথে কি আর পেরে ওঠে? ওদের মারে আবার নিজেও মার খায়, কেননা একা তো 5-6 জনের সাথে পেরে উঠবে না, কিছুটা মার তো খাবেই। তবে ওদেরও ভালো করে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে আকাশের ফোনে কল আসে। আসলে আবির কল দিয়েছিল আকাশ ঠিকভাবে পৌঁছালো কিনা তা জানার জন্য। সেজন্য কলটা রিসিভ করে সবটা জানাতে থাকে। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি। আরে লাগবে না, আমি ঠিক আছি। তুই থাক, আমি আসতেছি। এইদিকে আবির তাড়াহুড়ো করে নামতে দেখে ইরা আর ওর বাবা মা জিজ্ঞেস করে বসে, ভাইয়া এত রাতে এরকম তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আবির, কি হয়েছে? এত চিন্তিত কেন? বলার সময় নেই এখন, আমাকে যেতে হবে এখনই। আরে কি হয়েছে, কোথায় যাবি সেগুলো তো কিছু বলে যাবি। আকাশকে রাস্তায় কিছু ছেলে ধরেছে, ওদের সাথে মারামারি করতেছে, সেজন্য আমি যাচ্ছি ওখানে। সে কি এরকম কাজ করলো? কে? তোমার মেয়ে ছাড়া আর কে করবে? কি, ইরা কেন এসব করবে? সেটা তো ইরা জানে, বাকিটা আমি এসে বলবো। সি ইরা, তুই এসব করবি তা তো ভাবতে পারি না। বিশ্বাস করো ভাইয়া, বাবা মা আমি এইসবের কিছুই জানি না। আবির, তুই এখন যা আকাশের কাছে, আর ওকে নিয়ে চলে আয় এখানে। যাচ্ছে। এদিকে 10 মিনিট পরে আবির ওখানে আসে। তবে ততক্ষণে ওই ছেলেগুলো ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু আকাশ ওখানেই বসে আছে। আসলে আকাশের মাথায় একটু আঘাত লেগেছে, সেজন্য হাঁটার মতো অবস্থায় নেই। সেজন্য আবির ওকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর মাথায় ব্যান্ডেজ করে দেয়, আর ওখান থেকে আবির ওকে ওদের বাসায় নিয়ে আসে। আকাশ এখন ঠিক আছে তো? হ্যাঁ, এখন আর সমস্যা নেই, 2-3 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওকে তোর রুমে নিয়ে যা। তা এর পিছনে কার হাত ছিল তা কি জানতে পেরেছিস? এটার কোনো দোষ নেই, যা আকাশের মুখ থেকে শুনলাম সেজন্য এটা বেঁচে গেল আজকের মতো। এদিকে আবির তো আকাশকে নিয়ে যায় রুমে। এদিকে ইরার মনে একটু মায়া হলো, কেননা আকাশের এরকম অবস্থা দেখে। পরের দিন সকালে আকাশকে রেখে আবির চলে আসে অফিসে। এদিকে ইরা আসে আবিরের রুমে আকাশকে দেখার জন্য, কেননা একটু দেখে ইরাও যাবে অফিসে। এদিকে ইরা আকাশের পাশে বসে, কিন্তু ততক্ষণে আকাশ ঘুমের ঘোরে ইরাকে চেপে ধরে। এতে ইরা তো অবাক হয়ে যায়, কিন্তু চাইলেও ইরা উঠতে পারছে না, কেননা আকাশ জ্বরের মধ্যে ইরাকে জড়িয়ে ধরেছে, একটু গরমের জন্য। এদিকে ইরা চুপচাপ শুয়ে আছে, কোনো কথা না বলে। 1 ঘন্টা পরে আকাশ ওপাশে ফিরলে ইরা উঠে যায় তাড়াতাড়ি করে, আর নিজেকে ঠিক করে নেয়। তখনই নেহা কল দেয়। কোথায় তুই? তোমরা তো বাসায়, কেন কি হয়েছে? আকাশ তো এখনো এলো না। ওর জ্বর, সেজন্য 2-3 দিন তো আসতে পারবে না। ঠিক আছে, তুই আয় তাহলে। এরপর ইরা অফিসে চলে আসে। অফিসে এসে ওদের সাথে কথা বলতে থাকে। কি ব্যাপার, আকাশের হঠাৎ জ্বর উঠলো কি করে? রাতে ওইসব খাবার খাওয়ার জন্য এরকমটা হলো না তো? হতেও পারে ওর মতো ফকুন্নি এত দামি ড্রিঙ্কস পেয়েছে, সেজন্য লোভ সামলাতে না পেরে খেয়েছে। এখন এরকম তো হবেই। ঠিক বলছিস। তাইরা, তুই চুপ করে আছিস কেন? কিচ্ছু না। আচ্ছা শোন, আমি বাসায় যাব, তোরাও বাসায় চলে যা। সেটাই করতে হবে। আকাশ তো নেই এখানে যে ওকে জ্বালাবো, তা একটা কথা। তুই কিন্তু ভুলে ওকে আবার পাত্তা দিস না। তোদের কি মাথা খারাপ নাকি? আচ্ছা চল, আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবি তোরা? এখানকার কোন একটা রেস্টুরেন্ট। ঠিক আছে চল। এইদিকে ওরা চলে আসে রেস্টুরেন্টে খাবার খেতে। ওদের খাবার খাওয়া শেষ হওয়ার আগেই হঠাৎ করে কিছু খাবার এসে নিহার উপরে পড়ে। এতে নিহা তো রেগে যায়, তার সাথে ইরাও। সেজন্য ওরা দুজনেই ছেলেটাকে 2টা থাপ্পড় দেয়। ম্যাম, আমি তো ইচ্ছা করে করিনি। ইচ্ছা করে করিসনি মানে? আমি ইচ্ছা করে এরকমটা কেন করব ম্যাম? ডাক তোর ম্যানেজারকে। এদিকে চিৎকারের আওয়াজ শুনে ম্যানেজার কাছে আসে। এটা একটা ভদ্র রেস্টুরেন্ট, এখানে এভাবে চিৎকার করা যাবে না। আপনার ওয়েটার যে আমার জামা নোংরা করে দিয়েছে, এখন আমি বাসায় কি করে যাব এই অবস্থায়?
দেখুন মানছি আপনার পোশাক নষ্ট হয়েছে, তা আপনি সরাসরি আমাকে বলতে পারতেন। এভাবে চিৎকার করা তো ঠিক না। এখান তো আরও অনেক কাস্টমার আছে আমাদের, তারা শুনলে কি মনে করবে বলুন? দেখুন, যাই হয়েছে এটা কিভাবে ঠিক করবেন তা বলেন। তারপর ম্যানেজার ওদের কিছু কথা বলে যা ওরা মেনে নেয়। এরপর 30 মিনিট পরে ওরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসতে যাবে, তখন এরপর থেকে আপনাদের জন্য আমাদের রেস্টুরেন্টে না দেখি। আপনার সাহস তো কম না আমাদের এই কথা বলার। সামান্য একটা ওয়েটারের জন্য আমাদের কথা শোনাচ্ছেন। আপনাদের মতো কাস্টমার আমার দরকার নেই। আপনার এই রেস্টুরেন্টে মালিকের নাম্বার দিন। লাভ হবে না, কেননা মালিক নিজেই বলেছে কাস্টমারের চেয়ে আমরা যেন রেস্টুরেন্টে স্টাফদের মূল্যায়ন বেশি করি। তাই বলে ওরা দোষ করলেও আপনারা? দেখুন, আপনার ড্রেস ঠিক করা হয়েছে, তার উপর আপনাদের বিলও নেওয়া হয়নি, এর চেয়ে বেশি আর কি সমাধান করব। এরপর ওরা কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। এদিকে 3 দিন পর আকাশ সুস্থ হয়ে যায়। তখন ইরার বাবা মা আর আবিরও আসে আকাশের কাছে। কেমন লাগছে এখন তোমার? জি আঙ্কেল, ভালোই লাগছে। কোনো অসুবিধা হয়নি তো তোমার? আপনারা আমার নিজের বাবা মায়ের মতো সেবা করেছেন। তোমরা এসব কথা না বলে যেটা বলতে এসেছো সেটা বলো। কি বলতে এসেছেন বলুন আঙ্কেল। আমি এটা বলার জন্য এসেছি যে আমি তোমার আর ইরার বিয়ে দিতে চাই। এটা কি করে সম্ভব? কেন আকাশ, তোমার কি অন্য কাউকে পছন্দ হয়? মানে অন্য কাউকে কি ভালোবাসো? তেমন কিছু না আঙ্কেল, আসলে আমি কিভাবে ইরাকে বিয়ে করব? উনি তো আমাকে এমনিতে সহ্য করতে পারে না, সেখানে স্বামী হিসেবে কিভাবে মেনে নিবে উনি? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, আমার তেমন কিছু মনে হয় না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা ওকে রাজি করিয়ে নিব। তুই শুধু হ্যাঁ বল, তাছাড়া বিয়েটা আমরা তাড়াতাড়ি দিয়ে দেব। আমরা যে ঘোরার জন্য প্ল্যান করেছি তা ঠিক করবি কখন? আগে তোদের বিয়ে দে, তার 7 দিন পরেই না হয়ে যাব। ঠিক আছে, যা ভালো মনে হয় করো। এরপর ইরা চলে আসে বাসায়। তখন ইরার বাবা মা আর আবিরও আসে ওর রুমে, সবাইকে একসাথে দেখার পরে। কি ব্যাপার, তোমরা সবাই আমার রুমে? কিছু কি হয়েছে? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? এরপর ওনারা যে যার মতো করে সবটা বলতে থাকে। সবটা শুনে ইরা তো অনেক রেগে যায়। তোমরা ভাবলে কি করে আমি তোমাদের এই প্রস্তাবে রাজি হব? দেখ, আকাশ অনেক ভালো ছেলে, তোকে সুখে রাখবে। যে ছেলে আমার সাথেই কাজ করে সে ছেলে আমাকে ভালো রাখবে কি করে? তোর খরচ তো আমরাই দেই, তাছাড়া বিয়ের পর আকাশ এ বাসায় থাকবে তোর রুমে, তোদের সব খরচ আমি চালাবো। বুঝি না আমি, এটা যখন আমার বন্ধু বান্ধব জানতে পারবে তখন কি হবে একটু ভেবে দেখেছো? কে কি ভাবলো তা জেনে তো আমাদের কোনো কাজ নেই। 2 দিন পরে তোদের বিয়ে। এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জ করবে কি করে? বিয়েটা আপাতত বাসায় হবে, পরে সুযোগ করে সবাইকে দাওয়াত করে এনে খাওয়াতে হবে। কিন্তু তোমরা যাই করো না কেন, আমি ওই ছেলেকে কখনো স্বামী হিসেবে মেনে নিব না। তা পরে দেখা যাবে। আবির, তুই তাহলে বিয়ের কাজ শুরু করে দে। ঠিক আছে আম্মু। তা এরা তোর বান্ধবদের মধ্যে কাকে বলবি বলে দিস? কাউকে বলার কোনো প্রয়োজন নেই, তাছাড়া সবার সামনে ওকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না, সেই জন্য তোমরা এখন যাও। ওনারা তো চলে আসে। এদিকে ইরা ওর বাবা মা আর ভাইকে মনে মনে অনেক গালাগাল করতে থাকে, কিন্তু তাও চুপ করে আছে, কোনো কিছু আর বলছে না। এদিকে পরের দিন ইরা আর ওর বান্ধবীরা যায় ওই রেস্টুরেন্টে যেখানে ওই দিন ওদের অপমান করা হয়েছে। ওখানে এসে আজকে কি খাবি? ওই ছেলেটাকে ডাক। কোন ছেলেটাকে? যে ছেলের জন্য আমাদের অপমানিত হতে হয়েছে। এরপর ওরা ওই ছেলেকে ডাকে আর খাবার অর্ডার করে। খাবার শেষে ওরা ছেলেটার সাথে কিছু করতে যাবে, তখনই ম্যানেজার চলে আসে ওখানে। কি ব্যাপার, আপনারা এখানে কেন? কেন আমাদের এখানে আসতে মানা আছে? আজকে আবার কোনো ঝামেলা করতে এসেছেন? তেমন কোনো কিছু না, এই নিন বিল। এই বলে তানু একটা কার্ড ম্যানেজারকে দেয়। ম্যানেজার তো কার্ড নিয়ে বিল রাখার জন্য কাউন্টারে যায়। এদিকে তানু ইচ্ছে করে ছেলেটাকে একটা পুতুলের সাথে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ওদের কোটি ডলারের একটা শোকেস নষ্ট হয়ে যায়। তানো, এ কি করলি তুই? যাই করেছি বেশ করেছি, এবার সব দোষ এই ছেলেটার উপরে এসে পড়বে। সেটা কিভাবে? তুই শুধু দেখতে থাক। এদিকে ম্যানেজার আসে কিছুক্ষণ পরে, এসে দেখে এইসব। তখন ওনার আর বুঝতে বাকি রইল না যে এখানে কি হচ্ছিল, সেজন্য উনি সামনে আসে ওদের। এই নিন ম্যাম আপনার কার্ড। তা এইগুলো হলো কি করে? দেখছেন না আপনাদের ওয়েটারই ফেলেছে এইগুলো। এবার তো কিছু বলেন ওকে। তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যেতে পারেন। তবে একটা কথা, এরপর থেকে আপনাদের জন্য
এই রেস্টুরেন্টে না দেখি। দেখুন, এভাবে আমাদের অপমান করার কোনো অধিকার নেই আপনার। আপনার মতো থার্ড ক্লাস মেয়ে এখানে না আসলে কোনো ক্ষতি হবে না আমাদের। এই কথাটা শুনে তানুর অনেক রাগ হয়। সেজন্য জোরে মোবাইল ছুঁড়ে মারলে রেস্টুরেন্টে থাকা একটা গ্লাস ভেঙে যায়। গ্লাস যখন ভেঙেছেন এবার জোরে বানা দিন তাড়াতাড়ি করে। এই নিন $500। আপনার মাথা কি ঠিক আছে? এটার দাম কি করে মনে হলো $500? তাহলে কত ডলার শুনি? $5000। আপনার মাথা কি ঠিক আছে? এটার দাম $5000। আপনি হয়তো ভুলে গেছেন, এটা যেমন তেমন রেস্টুরেন্টটা, এখানে একটা চামচের মূল্য $1000 উপরে চলে যায়। সেজন্য কথা না বাড়িয়ে ডলার দিন, নয়তো আমি পুলিশকে কল দেবো। এদিকে ম্যানেজারের কথা শুনে ওরা তো অবাক হয়, কেননা পুলিশকে কল দিবে এই কথাটা শুনে। তারপর তানু ইরার কাছে সাহায্য চায়। ইরা, তুই এখন আমাকে বাঁচা। তোরা দুজনে যা করিস, এখন এতগুলো ডলার তো আমার কাছে নেই। তোর ভাইয়াকে কল দে, উনি একটা ব্যবস্থা তো করবেই। এরপর ইরা ওর ভাইয়াকে জানায়। আমি সবটা শুনে আর কোন রেস্টুরেন্টে সে নামটাও জেনে নেয়। তুই কোনো চিন্তা করিস না, আমি ম্যানেজারের সাথে কথা বলে নিচ্ছি। ভাইয়া, ফোন কি ওনার কাছে দিব? ওনার থেকে দিতে হবে না, আমি আরেকজনের মাধ্যমে কথা বলেই নিব। ঠিক আছে। 2 মিনিট পরে ম্যানেজারের ফোনে কল আসে। উনি নামটা দেখে অবাক হয়ে আর কথা বলতে থাকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? তা আপনি হঠাৎ করে আমাকে কল করেছেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি বা কিছু পাঠাতে হবে কি? এরপর ফোনের অপর প্রান্ত থেকে কেউ কথা বলতে থাকে। কথা শেষ করে ম্যানেজার তানু নিহা ইরার সামনে আসে। কি বললো ফোনে? সে যাই বলুক, আপনাদের আর ক্ষতিপূরণ দিতে হবে না, সেজন্য আপনারা আসতে পারেন। এদিকে তানু তো খুশি হয়ে যায়। এতটা খুশি হওয়ার মতো কিছু হয়নি, তবে একটা কথা, আপনারা দুজন আর কখনো এই রেস্টুরেন্টে আসবেন না। তা আমি কি আসতে পারবো? জি অবশ্যই আপনি আসতে পারেন। এরপর ওরা চলে আসে। এদিকে পরের দিন বিয়ের অনুষ্ঠান শুরু হয়। ইরা তো রাগে ফেটে যাচ্ছে। বউ সেজে নিজের রুমে বসে আছে। এইদিকে বাহিরে আকাশ বসে আছে বর সেজে। আমির আকাশের পাশেই ছিল। এইদিকে ইরা কি করবে বুঝতে পারছে না। সেজন্য ইরা ফেসবুকে একটা গল্প পড়ছিল, আর সেজন্য গল্পটা পড়তে থাকে। গল্পটা পড়ে ইরার মাথায় কিছু আইডিয়া আসলো। সেই সব আইডিয়া ইরা নিজের কাছেই রেখে দিল যত্ন করে, কেননা সেসব আইডিয়া আজকে কাজে লাগাবে সেজন্য। একটু পরে, ইরামা, তুমি এভাবে বসে আছো কেন? তাহলে কি আমি দাঁড়িয়ে থাকবো নাকি? আমি সেটা বলতে চাইনি, বলতে চাইছি তুমি এবার ইরাকে নিয়ে নিচে নামো, বিয়ের কাজটা তো শেষ করতে হবে। আচ্ছা, যাচ্ছি আমি। এরপর ইরার মা উপরে এসে দেখে ইরা মোবাইল ইউজ করতেছে, সেজন্য ইরার পাশে বসে। তোর আজকে বিয়ে, তুই এখানে বসে বসে? তোমরা এটাকে বিয়ে বলো কিভাবে? যেখানে আমার কোনো মত নেই সেখানে আমি তারপরেও বিয়ে যে করতেছি, সেটাই তো অনেক কিছু। এমন কথা বলে না মা। তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, তোকে সুখে রাখবে। কীরকম সুখে যে রাখবে তা তো বুঝতেই পারছি। আমাদের কোম্পানিতে চাকরি করে, আবার আমাদের বাসায় থাকবে, যেখানে ওই ছেলে ভবিষ্যতে কেমন তা আমার জানা হয়ে গেছে। তাছাড়া এই বাসা থেকে বের হয়ে গেলে তো কখনো আমাকে নিয়ে যে একটা কোথাও নিজের যোগ্যতায় থাকতেও পারবে না। পরেরটা পরে দেখা যাবে, এখন নিচে চল, তোদের বিয়ে পড়ানো বাকি আছে। এরপর ইরাকে নিয়ে নিচে নামে। কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। এদিকে রাতের বেলায় ইরা বসে আছে। তখন আকাশ রুমে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তাকিয়ে দেখে ইরা শাড়ি থেকে শুরু করে সবটা খুলে রেখেছে, আর নর্মাল পোশাক পরে নিয়েছে, যা ইরা সচরাচর বাসায় পরে থাকে। এরকম অবস্থায় দেখে আকাশ একটু বেশি অবাক হয়। তোমার না বিয়ে হয়েছে, তাহলে তুমি এরকম ভাবে বসে আছো কেন? তাহলে কি বউ সেজে বসে থাকার কথা নাকি? তেমনটাই তো থাকার কথা। এই যে দেখুন, আমি আপনাকে স্বামী হিসাবে মানি না, সেজন্য আমার তো বউ সেজে বসে থাকার কোনো মানেই হয় না। সে আমি জানি, আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আপনার ছিল না। তাছাড়া যা বলতে এসেছি, আপনি আমাকে স্বামী হিসেবে মানুন বা না মানুন, আমি তো আমার অধিকার আদায় করে নিব। দেখুন, আমি কিন্তু পুলিশের কাছে যাব। তা পুলিশকে কি বলবেন? এই যে আপনি আমাকে একা পেয়ে আমার সাথে এসব করেছেন। আকাশ এই কথা শুনে হাসতে থাকে। তার কারণ আপনারা অনেকে আন্দাজ করতে পেরেছেন, আবার অনেকেই পারেননি। আচ্ছা, এবার কারণটা বলি আপনাদের। আইন অনুযায়ী তুমি আমার স্ত্রী, আর আমি তোমার উপরে অধিকার খাটালে তুমি এইসব নিয়ে পুলিশের কাছে এসেও কাজ হবে না, কেননা পুলিশ তোমাকে সাহায্য করবে না, কারণ তোমার উপরে পুরো অধিকার আছে আমার।
তাহলে বলবো আপনি আমার উপরে শারীরিক অত্যাচার করেছেন। তার জন্য তো তোমাকে প্রমাণ দেখাতে হবে। মানে কিসের প্রমাণ? তুমি দেখি এই সবের কিছুই জানো না। তাহলে আমি বলি, তুমি শোনো। আমি যদি তোমাকে নির্যাতন করি তাহলে তোমার শরীরে তো মারের দাগ থাকবে, কিন্তু তুমি তো সেই দাগ দেখাতে পারবে না। তাহলে মামলা করবে কিভাবে? ইরা এবার চিন্তায় পড়ে যায়, কেননা শারীরিক অত্যাচার তো করেনি যে এই মামলা দিবে। আর ওই মামলা দিতে পারবে না, কারণটা হচ্ছে একজন স্বামী আর স্ত্রীর সাথে এসব করতেই পারে। এখন তো ইরার সব আইডিয়া ভেস্তে গেল। বেশি ভাবতে চেও না, এই ছোট মাথায় এত কিছু ঢুকবে না তোমার। সেজন্য এবার তোমার উপরে আগে নিজের অধিকার পুষিয়ে নেই, কি বলো? এই বলে ইরাকে বেডে শুয়ে হাত ধরে ফেলে, আর আকাশ ওর মুখটা ইরার দিকে আস্তে আস্তে নিয়ে আসতে থাকে। এদিকে ইরা তো ভয়ে ভয়ে শেষ। তা দেখে আকাশের তো হাসি পাচ্ছে। ইরার তো কাছে আকাশও ঠোঁট নিয়ে আসে। এতে ইরার কাঁপানো আরও শুরু হয়ে যায়, কিন্তু তখনই আকাশ উঠে যায়। এদিকে ইরা এখনো ওইভাবে শুয়ে আছে। কয়েক মিনিট যেতেই ইরা চোখ মেলে তাকায়, তাকিয়ে দেখে আকাশ নেই। সেজন্য পাশে তাকিয়ে দেখে সোফায় বসে আছে। তুমি কি ভেবেছ জোর করে অধিকার দেখাবো? আমি এরকমটা কখনোই করব না। সেজন্য তুমি বিছানায় ঘুমিয়ে যাও, আমি এখানেই শুয়ে পড়ি। এদিকে তাও ইরা ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আপনারা হয়তো বলবেন রুমের মধ্যে সোফা আসবে কই থেকে। আসলে অনেকে এসব কমেন্ট করে থাকে, সেজন্য বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। রুমের মধ্যে সোফা থাকে তা হয়তো আপনারা অনেকে জানেন না। যারা জানেন না তারা এই নিয়ে উল্টোপাল্টা কোনো কমেন্ট করে বসবেন না। চলুন এবার গল্পের কাহিনীতে আসি। এদিকে সকালবেলা ইরা গোসল করে নেয়। তা গিয়ে দেখে আকাশ এখনো ঘুমোচ্ছে। সেজন্য আকাশকে ডেকে দেওয়ার জন্য ওর শরীরে হাত দিলে আকাশ ঘুমের মধ্যে ইরার হাত জড়িয়ে ধরে। এতে ইরা কিছুটা অবাক হয়। এদিকে সকাল 9টা বেজে গেছে। ওরা নিচে নামছে না বলে ইরার মা আসে রুমের সামনে, এসে দরজা নক করতে থাকে। এতে আকাশের ঘুম ভেঙে যায়। ততক্ষণে ইরা নিজের হাতটা ছাড়িয়ে নেয়। এত সকালে দরজা নক করছে কে? আম্মু এসেছে, তাড়াতাড়ি করে এখান থেকে উঠে বিছানায় এসে শুয়ে পড়ো। বিছানায় কেন যাব? আরে আম্মু যদি দেখে আমি আর তুমি আলাদাভাবে ঘুমাচ্ছি তাহলে কি হবে বুঝতে পারছো তো? আচ্ছা, উঠতেছি। এরপর বিছানায় চলে আসে। ওই ফাঁকে ইরা দরজা খুলে দেয়। এতে ইরার আম্মু এসে ইরাকে বলে, আকাশকে নিয়ে নিচে আয় নাস্তা করার জন্য। ঠিক আছে আম্মু। এদিকে আকাশও রেডি হয়ে নিচে নামে। এরপর খাবার খেয়ে নেয়। ইরা, তুই কি কোথাও বের হবি? অফিসে তো যেতে হবে আম্মু। তুই কি পাগল? কেন মা, কি করলাম? তোর বিয়ের একদিন হতে না হতেই তুই অফিস যাবি? তাতে কি, আকাশও তো অফিসে যাবে। বাসায় যা হয় তা কি অফিসে পারবি? দেখো আম্মু, এত কিছু তোমাকে ভাবতে হবে না, আমি গেলাম অফিসের দিকে। এই বলে ইরা অফিসে যায়। সেজন্য আকাশও অফিসে আসে। ইরা এসে দেখে তানু আর নিহা বসে আছে। সেজন্য আকাশও রুমে আসে তখনই। ইরা, আকাশকে বলতো আমার জুতোটা পরিষ্কার করে দিতে। তানুটা হয়ে গেল, আমারটাও একটু পরিষ্কার করে দিতে বলিস। আমি আপনাদের চাকর নই যে আপনাদের এই জুতো পরিষ্কার করে বেড়াবো। কি, তোর এত বড় কথা? এই বলে তানু আকাশকে মারতে আসবে তখনই ইরা এসে হাতটা ধরে ফেলে। তানু কি হচ্ছে এসব? ইরা, তুই কেন আমাকে থামালি? তুই না থামালে তো আজকে আমি ওকে। এনাফ তানু, উনি আমার পিয়ে, ওনার কাজ এগুলো না। তানু আর নিহা তো অবাকই হয় ইরার কথাই। কেন, সাথে আকাশ নিজেও। তোরা এখন যা আমার রুম থেকে। কি হয়েছে তোর? কিছু তো বল। বললাম না কিচ্ছু হয়নি আমার, তোরা এখন যা এখান থেকে। এরপর ওরা রুম থেকে বের হয়ে গেলে আকাশ কিছু বলতে যাবে তার আগে ইরা আবারও বলে ওঠে, আমার এরকম দয়া দেখে ভুলে যাবে না আমি তোমাকে মেনে নিয়েছি। শত হোক তুমি আমার স্বামী, সেজন্য নিজের বান্ধবীদের সামনে ছোট করলাম না। তবে এটা ভেবে তো আমি তোমাকে চট দিব, হয়তো কারোর সামনে অপমান করব না, কিন্তু মনে রেখো আমি তোমাকে কখনো ছেড়ে কথা বলবো না। 3 দিন পর আমরা ঘুরতে যাব, ওখানে এসে ভুলেও স্বামীর অধিকার দেখাতে আসবে না আমাকে, বিশেষ করে অন্য কারোর সামনে, কথা মনে রেখো। বাহ, সব দেখি তুমি নিজেই বলে দিলে। তা যাক গিয়ে, চিন্তা করো, তোমার উপরে কোনো অধিকার দেখাবো না। তাই বলে এটা ভেবো না তোমার উপর দায়িত্বগুলো আমি অবহেলা করব। তোমার দায়িত্ব আমার লাগবে না, সেজন্য যে কাজে যাচ্ছ সেই কাজে মনোযোগ দাও।
তাছাড়া একটা কথা, আমাদের একটা মিটিংয়ে যেতে হবে, সেই জন্য ফাইলগুলো গুছিয়ে নাও এখন। ঠিক আছে, তা কার সাথে মিটিং হবে? যাদের সাথে মিটিং হবে তারা নাকি আমেরিকাতে থাকে। এই কথাটা শুনে একটু অবাক হয়, তাও কোনো কিছু বলল না। একটু পরে ওরা গাড়ি নিয়ে বের হয়ে যায়, চলে আসে একটা রেস্টুরেন্টে। এটা ওই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে এরাও বান্ধবীদের সাথে দুইবার এসেছিল। একটু পরে ওরা চলে আসে একটা রুমে। তুমি এখানে অপেক্ষা করো, আমি ভেতরে এসে কথা বলে আসতেছি। আচ্ছা, তবে সাবধানে থাকবেন, কোনো প্রয়োজন হলে কল দিয়েন। তার প্রয়োজন হবে না। এদিকে ইরা তো ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। স্যার এখন তাহলে কি করবেন? ওই রুমে তো সিসিটিভি আছে, ওটা প্লে করো। ওখানে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখান থেকে দেখতে চাই। ঠিক আছে, তাই করতেছি। এরপর ম্যানেজার আকাশকে নিয়ে আসে কন্ট্রোল রুমে। স্যার যা যা দেখতে চাই ওনাকে তা তা দেখাও। এরপর আকাশকে সবটা দেখাতে থাকে। ওখানে সন্দেহ হয় একটা ছেলেকে দেখে, কেননা ওই ছেলেটা এর আগেও মেয়েদের অনেক খারাপ কিছু করতে চেয়েছিল প্রজেক্টের লোভ দেখিয়ে। সেজন্য এবারেও যে তা করবে না তার কোনো গ্যারান্টি নেই। সেজন্য ওখান থেকে চলে আসে মিটিং রুমে। ওখানে ইরা তো আকাশকে দেখে অবাক হয়, সাথে ওই ছেলেটাও। এ কি, তুমি এখানে কেন? তার আগে তুমি এই রুম থেকে বের হয়ে আসো, আর তোকে তো আমি দেখে নিব। এভাবে মেয়েদের জীবন নিয়ে কষ্ট করার ফল এবার তোকে পেতে হবে। আকাশ, তুমি কি ওনাকে আগের থেকে চিনো? তা জানতে হবে না। কিন্তু এই প্রজেক্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কোনো কথা বলতে চাই না, যা বলার গাড়িতে বলবে। আর রিয়াজ, তোকে আমি দেখে নিব, তোকে আমি আমেরিকা পৌঁছাতে আর দিব না। আকাশের কথা ইরা তো অবাক হয়, কেননা রিয়াজ আমেরিকার অনেক বড় পরিবারের ছেলে, আর ওদের অনেক ক্ষমতা। অথচ আকাশ ওই রিয়াজকে এরকম কথা বলবে তা তো এরা কল্পনাও করতে পারেনি। এরা বের হচ্ছে না বলে আকাশ ইরার হাত ধরে টেনে নিয়ে আসে, সাথে গাড়িতে বসিয়ে দেয়। কিন্তু ইরা এখনো অনেক রেগে আছে। এত রেগে আছো কেন? দেখো, আমি যাই করেছি তোমার ভালোর জন্য করেছি। তোর জন্য আমার $1 কোটি প্রজেক্ট মিস হয়ে গিয়েছে। তোর মতো ফকিন্নিকে আমার সাথে আনাটাই ভুল হয়েছে। জানি আমি ভুল করেছি, কিন্তু এতে তোমার সম্মান যে বেঁচে গেল। মানে ঠিক বুঝলাম না। এরপর আকাশ ইরাকে কিছু কথা বলতে থাকে। সবটা শোনার পরে ইরা কিছুটা কথা বুঝতে পারে, বাকিগুলো আর পারেনি, কিন্তু তাও চুপ করেছিল। অন্যদিকে রিয়াজ ওর বাবাকে কল দেয়। আব্বু, কোথায় তুমি? কি হয়েছে রিয়াজ, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার সাথে আজকে আকাশের সাথে দেখা হয়েছে। কি বলছিস তুই? আকাশ ওখানে কি করে? তা তো আমি জানি না, ওর থেকে সাবধানে থাকিস। আর চিন্তা করো না, আমি শুধু ভাবতেছি আকাশ এই দেশে কি করে। ওর তো এখন, তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয়। আসবো আর কি করে, ও তো আমাকে বলে দিয়েছে এই দেশ থেকে আমাকে বের হতে দিবে না। তুই এই ঠিকানায় যা, আমি বাকিটা ব্যবস্থা করতেছি। এদিকে ওখান থেকে চলে আসে কিছুক্ষণ পরে। এবার বলো তো, ওই ছেলেটাকে তুমি চিনো কি করে? ওকে আমি চিনি কিভাবে তা তোমার না জানলেও চলবে। তুমি শুধু এটা বলো, ওই ছেলের সাথে প্রজেক্ট তৈরি করতে কে বলেছিল? আরে কোম্পানি থেকে যেভাবে সুবিধা হয় সেভাবে তো কিছু একটা করে নিতে হবে। সে না হয় বুঝলাম। আচ্ছা, আমরা তো 2 দিন পরে যাচ্ছি, কিন্তু আমরা যাব কোন দেশে? সেটা তো আমি জানি না, ভাইয়া সেটা এয়ারপোর্টে জানিয়ে দিবে। এইদিকে অফিসে এসে আকাশ ওর কেবিনে বসে আছে। তখন ওখানে তানু এসে দাঁড়ায়। ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? আমি কি করলাম? আমাকে দেখে দাঁড়িয়ে কেন সালাম দিসনি? আপনি এই কোম্পানির কেউ না, সেজন্য সালাম তো দেওয়া যায়, কিন্তু সম্মান তো কখনোই সম্ভব হবে না। তোর সাহস তো কম না, আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আজকে। এই বলে থাপ্পড় দিবে। এবার আকাশ হাত ধরে ফেলে, সাথে ওদের দুজনকে 2টা থাপ্পড় মারে। এতে ওদের মুখে আঙ্গুলের দাগ পড়ে যায়। এই থাপ্পড়ের কথা যদি মনে থাকে তাহলে এরপর থেকে আমার পিছনে আর লাগতে আসবে না, বলে দিলাম। এদিকে আকাশ রুম থেকে যাওয়ার 3 মিনিট পরে ইরা রুমে এসে ওদের এরকম দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমাদের মুখে এরকম দাগ কেন? তোর সামান্য পিয়ে আমাদের মেরেছে। ও কেন তোদের মারতে যাবে? তা ওকেই জিজ্ঞেস কর। এরপর আকাশকে ডেকে এনে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু আকাশ চুপ করে দাঁড়িয়ে আছে। কেননা নিহা আর তানু অনেক কথাই বানিয়ে বানিয়ে বলছে আকাশের নামে, যা ইরার কথা শুনে বুঝতে পারে। আকাশ, চুপ করে না থেকে ওদের কাছে ক্ষমা চাও। ওদের মতো মেয়ের কাছে ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না।
ক্ষমা না চাইলে কিন্তু ভালো হবে না। তোমার যা খুশি করো, আমি তো ওদের কাছে ক্ষমা চাইবো না। তাছাড়া ওরা তোমাকে আমার ব্যাপারে কি কি বলেছে তা তো আমি জানি না, আর নাই জানার ইচ্ছা আছে। সেজন্য চললাম আমি কাজে। তবে একটা কথা, এই নিয়ে যদি আর কোনো কথা বলো ভালো হবে না, এর ফল বলে দিলাম। এইদিকে ইরা চুপ হয়ে যায়, কিন্তু তানু আর নিহা তো অবাক হয়ে আকাশকে এরকম চুপ হতে থাকায়। একটু পরেই, তুই চুপ করে আছিস কেন? তুই ওই ফকিন্নিকে কিছু কেন বলছিস না? সেটাই তো ইরা, তুই কোনো কিছুই বললি না, উল্টো চুপ হয়ে গেলি। তা তোদের বলতে বাধ্য নয়। তোরা এখন যা তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। এদিকে আকাশ ওর কাজে মনোযোগ দেয়। 2 দিন পরে, ইরা আসার পর যেন শুনতে পাই আমরা। কি শোনার কথা বলছো? ইরার মা কিছু বলতে যাবে তখনই আবির চলে আসে। মা, আমরা তাহলে এবার বের হচ্ছি। সাবধানে যাবি। তা আকাশকে দেখছি না। ইরা, তুই কি আকাশকে না নিয়ে একা নিচে চলে এলি? আমি কি ওকে কোলে করে নিচে নামবো নাকি? আশ্চর্য। এই তো আকাশ এসে গেছে। কিরে, তোরা তখন কেন লাগলো আসতে? আরে আমার কার্ডগুলো খুঁজে পাচ্ছি না। কোন কার্ড? আরে ওই কার্ডগুলো। কথাটা বলার সাথে সাথে ইশারায় কিছু বলতে থাকে, যা আবির একটু লেট করে হলেও বুঝতে পেরেছে। একটু পরে ওরা চলে আসে এয়ারপোর্টে। এদিকে আকাশ সবার থেকে পাসপোর্ট নিয়ে কাউন্টারে আসতে থাকে। অন্যদিকে, আবির ভাই, এই চাকরটা কেন আমাদের সাথে যাবে? এখানে চাকর কোথায় দেখলে? আর কাকে তোমরা চাকর বলতেছো? কে আবার? আকাশকে। ও তো এক প্রকার চাকরের মতোই। তোমাদের ভাগ্য ভালো, এটা এয়ারপোর্ট। আর তোমরা দুজন আমার বোনের বান্ধবী। তা না হয় এখানে দুজনকে আমি কয়েকটা থাপ্পড় মেরে দিতাম। কথাটা শুনে নিহা আর তানু অনেক লজ্জিত হলো, যা ইরা বুঝতে পেরেছে। এইদিকে পাসপোর্টগুলো ওদের হাতে এনে দেয়। তখন ভুল করে আকাশ ওর পাসপোর্টটা নিহার কাছে দিয়ে ফেলে। তারপর ওরা সামনের দিকে যেতে থাকে। এদিকে নিহার কাছে যে আকাশের পাসপোর্ট আছে, যা নিহা নিজেও জানতো না। এরপর ওরা প্লেনে এসে বসে পড়ে। ওরা 5 জনের জন্য আলাদা বেডরুম নিয়েছে, যেখানে ওরা 5 জন ভালোভাবেই যেতে পারে। একটু পরেই, কি দরকার ছিল এতগুলো ডলার খরচ করে এরকম রুম নেওয়ার? তাছাড়া আকাশের জন্য কেন নিতে গেলেন? তোমাদের না বলেছি আকাশের ব্যাপারে কোনো কথা বলার জন্য? ঠিক আছে ভাইয়া। কয়েক ঘন্টা পরে ওরা আমেরিকার এয়ারপোর্টে এসে নামে। ওরা প্লেনের মধ্যে অনেক প্ল্যান করে নেয়, কোথায় কোথায় যাবে, কি কি করবে এগুলো নিয়ে। ওরা বের হয়ে যেখানে পাসপোর্ট দেখাতে যাবে, তখন আকাশ দেখে ওর কাছে পাসপোর্ট নেই। এদিকে নিহা দেখতে পায় ওর কাছে আকাশের পাসপোর্ট, সেজন্য লুকিয়ে ফেলে। সরি স্যার, আপনি একটু সাইডে দাঁড়ান। আকাশ সাইডে দাঁড়ায়। এদিকে বাকিরা পাসপোর্ট দেখিয়ে গেট পার করে নেয়। তখন আবির আসে আকাশের সাথে কথা বলার জন্য। কি হয়েছে আকাশ? আমি পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। সে কি? কোথায় রেখেছিস তুই যে খুঁজে পাচ্ছিস না? সেটাই তো বুঝতে পারছি না। এইদিকে নেহা তানু ওরা এই পাসপোর্টের ব্যাপারে কথা বলতে থাকে। সবটা শেষ হওয়ার পরে তুই চিন্তা করিস না, আমি একটা কল দেই, তাহলে দেখবি সব সমাধান হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি কর। অফিসার, এইদিকে আসুন। জি বলুন, আপনার পাসপোর্ট খুঁজে পেয়েছেন তো? খুঁজে তো পাচ্ছি না। তাহলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। আচ্ছা, আমি কি কল দিতে পারি? দিতে পারেন। ওর আকাশ ওই দেশের অ্যাম্বাসিতে কল দেয়। তারপর নিজের পরিচয় দিলে ওখান থেকে সরাসরি অফিসারকে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় যেন আকাশকে ছেড়ে দিয়ে সম্মানের সাথে এখান থেকে যেন যেতে দেওয়া হয়। তারপর অফিসার তাই করলো। এতে ইরা আর তানুর সাথে নিহা ওরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু আবির প্রথমত অবাক না হলেও পরে একটু অবাক হয়, কেননা আকাশের যে এরকম কোনো ক্ষমতা থাকতে পারে তা আবির জানতো না। এদিকে ওদের অবাক হওয়া ছাড়া আর কোনো কিছু করারও নেই। তবে আপনারাও একটু অবাক হয়েছেন, সেজন্য চিন্তা করবেন না। আপনারা আরও বেশি অবাক হতে থাকবেন যত বেশি আপনারা গল্পটা সামনের দিকে পড়তে থাকবেন। চলুন গল্পের কাহিনীতে ফিরে যাই। ওখান থেকে বের হয়ে ওরা একটা হোটেলে আসে, যদিও আকাশ তখন ছিল না, কেননা গাড়ি পার্ক করতে গিয়েছিল আকাশ। সে সময়ে ওরা এসে ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। দেখুন কোনো ভালো রুমে পাওয়া যায় নাকি। দেখুন এখন ভালো কোনো রুম নেই থাকার মতো, যতগুলো আছে সবগুলো বুক করা। দেখুন আমরা অন্য দেশ থেকে এসেছি, একটু চেষ্টা করে দেখুন। সরি ম্যাডাম, রুম খালি নেই। এদিকে ওরা যতই বলতে থাকে কোনো কাজ হচ্ছে না, কেননা ভালো কোনো রুম ফাঁকা নেই বলে ম্যানেজার জানিয়ে দেয়। তখনই ওখানে আকাশ চলে আসে।
আকাশকে দেখে ম্যানেজার তো অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে ওরা তো ম্যানেজারের সাথে কথা বলতে থাকে, কিন্তু ম্যানেজার তো আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু বলছেন না কেন? এত নামি দামি হোটেল আপনাদের, অথচ ভালো কোনো রুম খালি নেই, এটা কেমন কথা? দেখুন, যত ডলার লাগে দেবো আমরা, তা ভালো করে দেখে রুম দিন আমাদের। তখনই ম্যানেজার সবটিকে চমকে দিয়ে আকাশের কাছে আসে। স্যার, আপনি এখানে? এখানে আমাকে স্যার বলতে হবে না, এক কথায় তুমি আমাকে চিনো না, ঠিক আছে? ঠিক আছে, তাই হবে। আপনার এরপর ওদের কাছে চলে আসে ম্যানেজার, এসে ওদের সাথে কথা বলতে থাকে। তখন আকাশ আবিরের পাশে এসে দাঁড়ায়। হচ্ছে আবির? আরে, আমরা ভালো কোনো রুম পাচ্ছি না, কি করি বলতো? কয়টা রুম নিবি? বড় দেখে 3টা রুম নিব। 3টা রুম কেন? একটা আমি আর একটাই, তোমরা দুজন। আমি যদি বাকি রুমটাই থাকি তাহলে আকাশ কোথায় থাকবে? আকাশ তোর সাথে তোর রুমে থাকবে। এই কথাটা শুনে তানু আর নিহত অবাক হয়ে যায়। এইসব কি বলছেন ভাইয়া? আমি ওদের একই রুমে থাকার জন্য বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমার কথা তো ঠিকই আছে, তাছাড়া এখানে তো রুম নেই, চলো অন্য কোনো হোটেলে যাই। এই বলে ওরা বের হতে যাবে, তখন ম্যানেজার বলে, নাকি ওনার সাথে এসেছেন? কেন, আপনি ওকে চিনেন নাকি? আপনারা যদি ওনার পরিচিত হন তাহলে আমাদের রুম দিতে কোনো অসুবিধা নেই, তাছাড়া আমি আপনাদের এখানকার সবচেয়ে দামি রুমগুলো দিব। কিন্তু একটু আগেই তো বললেন আপনার এখানে রুম খালি নেই। তখন তো জানতাম না আপনারা ওনার সাথে এসেছেন। আমি ওয়েটারকে বলে দিয়েছি আমাদের রুমে নিয়ে যাওয়ার জন্য, তা ফর্ম তো পূরণ করতে দিবেন। যেখানে উনি আছে সেখানে আপনাদের কোনো কিছু দিতে হবে না। আপনাদের লাগেজগুলো রেখে দেন, আমি 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। টেলিফোনের লাইনের পাশে নাম্বার আছে, সেখান থেকে আপনারা খাবার থেকে শুরু করে যা যা লাগবে সেসব অনুযায়ী নাম্বারে কল দিয়ে অর্ডার করলেই হবে। ধন্যবাদ ম্যানেজার সাহেব। ধন্যবাদ আমাকে না, ওনাকে দিন, উনি না থাকলে এইসবের কিছুই আপনারা পেতেন না। ওরা তো রুমের দিকে যেতে থাকে, সাথে এই নিয়ে কথা বলতে থাকে। এইদিকে এরা তো বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে, সাথে কি যেন ভাবতে থাকে। কি ভাবছেন এত? ভাবতেছি আগে এখানে কাজ করেছো নাকি? কাজ কেন করব? কাজ যদি নাই করে থাকো তাহলে এখানে ম্যানেজার চিনলো কি করে? সবটা এখন জানতে হবে না, আগে রুমে এসে ফ্রেশ হই। এরপর ওরা রুমে এসে ফ্রেশ হয়। এদিকে তানু আর নিহা বসে আছে। তখনই, নিহা চল আমরা ইরার কাছে যাই, ইরাকে নিয়ে একটু বের হই। আমরা যে একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কি কথা বল? আকাশ আর ইরা একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না তোর কাছে? তা তো লাগছে, কিন্তু কি করি বল তো? ইরার সাথে যখন বের হব তখন না হয় জিজ্ঞেস করে নিব। তাহলে আর বসে আছি কেন, চল যাই তাহলে। এরপর ওরা ইরা রুমে আসে। এসে দেখে আকাশ বারান্দায় থাকা সোফায় বসে আছে, আর ইরা রুমের মধ্যে শুয়ে আছে। সেজন্য ওদের দেখে, ইরা চল আমরা বের হব। বের হবি মানে? এই জায়গায় কোনো কিছু কি চিনিস তোরা যে বের হবি? তাছাড়া এখানে ট্যাক্সি ভাড়া করবি, সে ডলার থেকে শুরু করে কিভাবে কথা বলতে হবে তা তো জানিস না। কথাটা তো ঠিক বলেছিস, তাহলে তোর ভাইয়াকে বল আমরা ঘুরতে যাব, তার ব্যবস্থা করার জন্য। কিন্তু তার আগে এটা বল, তুমি ফকন্নির সাথে একই রুমে, ব্যাপারটা কেমন লাগছে না দেখতে? আমার থেকেও তো খারাপ লাগছে, কিন্তু কি করব, কিছুই তো করার মতো নেই। আচ্ছা এখন রেডি হয়ে নে, আমরা নিচে থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চল তাহলে। এদিকে ওরা নিচে তো নামে, কিন্তু কোনোভাবে ওরা বুঝে উঠতে পারছে না কোথায় যাবে, কি করবে। কেননা ওরা কথা যে বলবে সেটাও ওরা পাচ্ছে না, কেননা ভাষা ওদের জন্য জানা নেই। সেজন্য এখন বের হলি যে, যাবো কোথায়? তা তো জানি না। দাঁড়া, গুগল ম্যাপে দেখি কোথায় যাওয়া যায়। সেটাই দেখ তাড়াতাড়ি। তারপর ওরা কোনোভাবে ম্যাপ একটা জায়গায় নাম গুঁজে বের করে তারপর ট্যাক্সি ড্রাইভারকে দেখায়। উনি বুঝতে পেরে ওদের সেখানে নিয়ে যায়। ওখানে এসে ওরা আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পরে, আকাশ, কোথায় তুই? আমি তো রুমে। কিছু হয়েছে কি? চল আমরা দুজনে মিলে কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু যাবি কোথায়? তোর তো চেনা জানা অনেক জায়গা আছে, তার মধ্যে কোথাও নিয়ে চল। ঠিক আছে চল তাহলে, আমি গাড়ির ব্যবস্থা করতেছি। তা কতক্ষণ লাগবে? 20 মিনিট লাগবে, ততক্ষণে আমরা রেডি হয়ে নেই। ঠিক আছে, তাই করি। এদিকে ওরা রেডি হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি চলে আসে। গাড়িটা দেখে আবির তো অবাক হয়ে তাকিয়ে থাকে। রে, এত বড় গাড়ি, আর দাম তো
মনে হচ্ছে অনেক বেশি। তা তো হবেই। কোথায় পেলি গাড়িগুলো? এইসব গাড়ি কি রাস্তায় পড়ে থাকে নাকি? তাহলে বল কোথায় পেলি? গাড়ি যে তোর না সেটা আমি জানি, কারণ এতটা বড় লোক তুই না যে এই গাড়িগুলো তোর হবে। তুই এখনো অনেক কিছুই জানিস না আমার ব্যাপারে, সেজন্য এইগুলো বলছিস। তবে চিন্তা করিস না, সিজন 2 এর মধ্যে তুই আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবি। শুধু কি আমি জানতে পারবো নাকি বাকিরাও? যতজন লোকে এই গল্পটা পড়বে ততজন লোকেই আমার পরিচয় জানতে পারবে আস্তে আস্তে। আচ্ছা, সেসব বাদ দিয়ে এখন সেখানে যাওয়া চল। চল তাহলে। এদিকে ওরা দুজনে চলে আসে পার্কে। এদিকে ওরা ভিতরে গাড়ি নিয়ে ঢুকতে যাবে, সিকিউরিটি গাড়ি আটকাতে যাবে, কিন্তু ওরা যখন গাড়িটার নাম্বার প্লেটের দিকে তাকিয়ে অবাক হয়, আর সাথে সাথে ওরা গেট খুলে দেয়। ওরা ভিতরে তো আসে। এদিকে ওরা গাড়ি থেকে নামা মাত্রই সামনে তাকিয়ে দেখে ইরা আর তানু, সাথে নিহা, ওরা দাঁড়িয়ে আছে, আর সাথে অবাক হয়ে যায়। এই ফকনের কাছে এত দামি গাড়ি? আরে গাড়িটা হয়তো আবির ভাইয়াই ম্যানেজ করেছে। হতেও তো পারে, কেননা ওর মতো ফকনের কাছে এত দামি গাড়ি থাকার তো প্রশ্নই ওঠে না। তোরা কি চুপ করবি? আগে ভাইয়ার কাছে চল। কি ব্যাপার ভাইয়া, তোমরা এখানে কেন? আমার তো সেম প্রশ্ন, তোরা এখানে কেন? আমি তো ওদের নিয়ে এসেছি ঘুরতে, কিন্তু তোমরাও দেখি একইভাবে এখানে এসেছো। তো কিছু চিনি না, জানি না আকাশ এখানে সবাই চিনি, সেজন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। তোমরা যখন এসে গেছো তখন চলো একসাথে বসে আড্ডা দেই। হ্যাঁ চল তাহলে। ওরা যেই সামনে যেতে চাইবে তখনই সিকিউরিটি বলে, স্যার একা একা আপনাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। চিন্তা করো না, আমার কিছুই হবে না। তোমরা বরং এখানে এখানে অপেক্ষা করো। এদিকে বাকিরা বুঝতে পারছে না কোনো কিছুই, সেজন্য ওরা দাঁড়িয়ে আছে। এদিকে ওরা একে একে আড্ডা দিতে থাকে। অন্যদিকে রিয়াজ কোথায় তুই? এই তো আব্বু, আমি এখানে। কি হয়েছে, এত জোরে ডাকছো কেন? খবর পেয়েছি আকাশ আমেরিকা ফিরে এসেছে, তাতে আমাদের কি? আমাদের কি মানে? ওকে যদি একবার মেরে ফেলতে পারি তাহলে আমাদের কি কি লাভ হবে তা কি ভুলে গেছিস? আর তুমি কি ভুলে গেছো ওর চারপাশে যাওয়াটা কত রিস্ক হয়ে যাবে? কিন্তু আমাদেরকে চান্স নিতেই হবে। ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে পড়তেছি। এদিকে রিয়াজ 30 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে আর আকাশের ওপর হামলা করতে থাকে। এই খবরটা ওই দেশের সরকারে জেনে যায়। ওরা এই খবরটা পাওয়া মাত্রই 50 জন কমান্ডো পাঠিয়ে দেয় ওই পার্কে। এদিকে 10 মিনিটের মধ্যে ওখানে কমান্ডো চলে আসে, এসে বাকিদের উপরে গুলি চালাতে থাকে। কিছু কিছু কমান্ডো তো আকাশকে ঘিরে দাঁড়ায়, যেন ওর শরীরে একটা আঁচড়ও না লাগে, এরকমভাবে দাঁড়ায়। তা দেখে ওদের তো আশ্চর্য হয়ে যায়। স্যার আপনি চিন্তা করবেন না, আপনি এদিকে এসে বসুন, আমি বাকিটা দেখতেছি। এদিকে রিয়াজ অনেক আগেই পালিয়ে যায়। এদিকে ইরা, তানু, নিহা আর আবির ওরাও আকাশের পাশে এসে দাঁড়ায়। তার কিছুক্ষণ পরেই আকাশের শরীরে একটা গুলি লাগে। গুলি লাগার পরে কি কি কাহিনী হয়েছে তা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পারবেন, সাথে আকাশের সম্পর্কেও জানতে পারবেন। সেজন্য পুরো গল্পটা বুঝতে হলে সিজন 2 পর্যন্ত অপেক্ষা করেন। ধন্যবাদ।